রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন, পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আন্দোলন শেষে কর্মমুখ এনবিআর, স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, কর্মচাঞ্চল্য ফিরছে বেনাপোল হিলি সহ সব বন্দরে। পরগনায় কমছেই না ডেঙ্গুতে মৃত্যু, আরও এক প্রাণহানি, বাংলা বান্ধা স্থল বন্দরে করোনা পরীক্ষা ছাড়াই চলছে যাত্রী পারাপার। গাজীপুরে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় হত্যা, গ্রেফতার এক অভিযুক্ত, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি। এবং খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ ইজি বাইক যাত্রীর, এক্সপ্রেসওয়েতে ৫ মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাস চালক। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি রাবেয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিকভাবে ৩০ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর মধ্যে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। আন্দোলনের সময় ক্যাম্পাসে সড়কে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ান তিনি। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন সড়কে। সোমবার আবু সাইদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এরপর শুরু হয় শুনানি। শুনানিতে উঠে আসে আবু সাইদ হত্যার মিথ্যা বানোয়াট সুরতহাল রিপোর্ট পেশ করে ডাক্তারদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। রিপোর্টে লেখা হয় আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়নি, লাঠির আঘাতে তার মৃত্যু ঘটে। পরে এই মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেই সঙ্গে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, প্রক্টর শরীফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। এ ঘটনায় ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করে আবু সাইদের বড় ভাই রমজান আলী। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর রাত থেকে শুল্কায়ন শুরু হয়েছে চট্টগ্রাম বন্দর সহ দেশের সব স্থল বন্দরে। আমদানি রপ্তানি শুরু হওয়ায় স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এসব বন্দর। শ্রমিক কর্মচারীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে খুশি ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় রপ্তানি পণ্যের শিপমেন্ট করা যায়নি। বিভিন্ন অফ ডকে এসব পণ্য শিপমেন্টের অপেক্ষায় রয়েছে। শুল্কায়ন শেষে দ্রুত এসব পণ্য শিপমেন্ট করা হবে। এর আগে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে প্রায় ৩৫০০ রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার শিপমেন্টের জন্য অপেক্ষমান ছিল। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করার পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হয়েছে। একের পর এক কলমবিরতি ও কর্মবিরতিতে শিল্প কারখানা কাঁচামাল সংকটে বন্ধ হতে চলেছিল, সেটি আবার প্রাণ ফিরে পাবে বলে মন্তব্য করছেন সিএনএফ ব্যবসায়ীরা। সকাল থেকে স্মুথলি ভাবে কাজ হচ্ছে এবং স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর থেকেও পণ্য ডেলিভারি হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়। ২ দিন সোনা মসজিদ স্থলবন্দরে অচলাবস্থার কারণে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা। ভারতের মহদীপুর স্থলবন্দরে প্রায় ৭ শতাধিক পণ্য বোঝাই ট্রাক আটকে পড়ে গত ২ দিনে। ৩ দিন পর বন্ধ আছে, আমরা কাজ করতে পারিনি। আজকে গাড়ি ঢুকছে, আমরা এসছি আজ। শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে ভারতের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়ীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। অর্থনৈতিক অবকাঠামো যেগুলোর সাথে সম্পৃক্ত আছে সেগুলোর সাথে যেন কোনো হরতাল আন্দোলন কোনো যেন জড়িত না থাকে, সেটার জন্য আমরা সরকারের কাছে সবসময় আবেদন জানাবো। দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢুকছে। আজকে থেকে আমাদের হিলি স্থল কাস্টমস স্টেশন স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে, আমদানি রপ্তানি কার্যক্রম অব্যাহত আছে এবং বন্দরের কার্যক্রম অব্যাহত আছে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৯৩২ জন। চিকিৎসাধীন আছেন ২২২ জন। ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২,৬৫৭ জন, তালতলী উপজেলায় ৩১ জন, বামনা উপজেলায় ৬৮ জন, বেতাগী উপজেলায় ২৮ জন, আমতলী উপজেলায় ৩০ জন এবং পাথরঘাটা উপজেলায় ১১৮ জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলার এবং ২ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বরগুনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই সাথে বর্তমানে এখন কি পরিস্থিতি বিরাজ করছে? অসংখ্য ধন্যবাদ। ডেঙ্গু বরগুনার মানুষের কাছে এক আতঙ্কের নাম। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে এবং প্রতিদিনই মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। আমি এখন দাঁড়িয়েছি বরগুনা সদর হাসপাতালে। বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুর রোগীর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে এখন কিন্তু মেঝেতেও কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসা হচ্ছে। এই বরগুনা সদর হাসপাতালে আমি যেখানে রয়েছি এটি ৫৫ বেডের একটি ডেডিকেটেড ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল। সেই হাসপাতালের যে ডেডিকেটেড ওয়ার্ড সেখানে এখন 170 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। এছাড়াও বরগুনা জেলায় 222 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি প্রতিদিনই কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গুর এই মহামারী সেটি শহর থেকে গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এটি প্রথম দিকে সদর উপজেলায় নির্দিষ্ট কিছু জায়গায় ডেঙ্গু রোগী থাকলেও কিন্তু এখন সেই জায়গাটি কিন্তু প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে পাথরঘাটা, আমতলী উপজেলাগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা এতটাই বেড়েছে, মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানুষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে এবং ডেঙ্গুর উপসর্গ নিয়েও কিন্তু মানুষ মারা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি যে সরকারি যে হিসেবের খাতায়, সেই খাতায় ২৬ জন থাকলেও কিন্তু ডেঙ্গু উপসর্গ নিয়ে বিভিন্ন গ্রামেও কিন্তু মানুষ মারা যাচ্ছে। সেই হিসেবের খাতায় কিন্তু সেগুলো উঠছে না। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে ডেঙ্গুর পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পরীক্ষা ছাড়াই চলছে যাত্রী পারাপার। স্বাস্থ্য পরীক্ষার জন্য নেই কোনো মিনি হ্যান্ড থার্মাল স্ক্যানার ও মেডিকেল ক্যাম্প। বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ মৌখিকভাবে স্বাস্থ্যবিধির কথা বলে ছেড়ে দিচ্ছে যাত্রীদের। রাশেদুজ্জামান বাবুর তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা ভাইরাস শনাক্তকরণ বা স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রপাতি, মেডিকেল টিম, মিনি হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে জ্বর মাপার যন্ত্রপাতি না থাকায় বিপাকে পড়েছে বাংলাদেশ ও ভারতের যাত্রীরা। মৌখিকভাবে সতর্ক থাকার কথা বলে ছেড়ে দেওয়া হচ্ছে ভারতগামী যাত্রীদের। ভারত থেকে আসা যাত্রীরা জানান, ভারতে স্বাস্থ্য পরীক্ষা করা হলেও বাংলাবান্ধা স্থলবন্দরে করোনার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। আমি ইন্ডিয়া থেকে আসলাম। ইন্ডিয়ায় আমাদের সব জায়গায় চেক হয়েছে করোনা রোগটার জন্য, কিন্তু বাংলাদেশে তো কোথাও চেকিং হলো না। দুই পক্ষেই যাতে ওই পারে হোক বা এই পারে হোক ভালোভাবে যাতে করোনার চেক আপ গুলো করা হয়। যেহেতু আমরা একবার এটা ভুগে আসছে, তো দ্বিতীয়বার যাতে আমরা এই পর্যায়ে না পৌঁছে যাই তার জন্য প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করবো যাতে এইটা করাটা উচিত বা করলে ভালো হয়। যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মাস্ক পরিধান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য আমরা উৎসাহ প্রদান করছি মৌখিকভাবে। আর এই সংক্রান্তে স্থায়ীভাবে স্বাস্থ্য বিভাগের সহায়তার জন্য মাননীয় সিভিল সার্জন মহোদয় পঞ্চগড় এবং আরএমও তেঁতুলিয়া মহোদয়ের সঙ্গে ফোনে আলাপ হয়েছে। ওনাদের একটা টিম এখানে দেবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্রুতই বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হবে বলে জানায় সিভিল সার্জন। কোর্টে আমাদের একটা মেডিকেল টিম সার্বক্ষণিক থাকবে। আমাদের কোর্টের যে ইমিগ্রেশন অফিসার ওনার সাথে আমার কথা হয়েছে এবং হয়তোবা আমরা 2 থেকে 3 দিনের মধ্যে ওখানে আমাদের মেডিকেল টিম আমাদের নিয়মিতভাবে বসবে। করোনার সংক্রমণ ঠেকাতে স্থলবন্দর হয়ে পারাপার হওয়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কঠোর উদ্যোগ নেওয়ার দাবি সচেতন মহলের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।
গাজীপুরের কোনাবাড়ির কাশিমপুর রোডের গ্রিন ল্যান্ড গার্মেন্টসে এক ইলেকট্রিক মেকানিকের চুরির অপবাদে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে হৃদয় হোসেন নামের ওই ব্যক্তিকে হাত পা বেঁধে কারখানার একটি কক্ষে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। স্থানীয়রা জানিয়েছেন রাতেই মারা যান হৃদয়। পরে মরদেহ গোপনে হাসপাতাল পাঠানো এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। ঘটনার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, সেখানে নির্যাতনের দৃশ্য দেখা যায়। শনিবার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হৃদয়ের ভাই লিটন মিয়া থানায় হত্যা মামলা করেন। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কওমি মাদ্রাসার 7 তলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ছাত্রী। মুমূর্ষ অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এইচ হিমেলের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে জামিয়া মাদানিয়া হাদিউল উম্মাহ মাদ্রাসায় 10 মাস আগে ভর্তি হয় ফারিয়া আক্তার মিম। 7ম শ্রেণীর শিক্ষার্থী মিম রোববার বিকেলে মাদ্রাসার 7 তলা ভবনের ছাদ থেকে পড়ার ঘটনা ঘটে। তবে স্বজনরা জানান আত্মহত্যা করার কোনো কারণ দেখছেন না তারা। এটা পরিকল্পিত কোনো ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্বজনরা। আজকে গেছি 4টা বাজে, গিয়া শুনি ওই নাকি পড়ে গেছে ছাদের থেকে। হেরা বলতেছে মানে হেরা ফোনও দেয় নাই। আমি ওর নাস্তা দিয়েতে গেছি, পরে শুনছি। আমাদের ভিকটিম তো আপনার 7 তলাতে যদি পড়েও ধরলাম তার কথায় যে 7 তলাতে পড়ছে, তারা কেউ দেখে নাই। কেউ দেখে নাই 7 তলাতে পড়ছে। আবার পড়ছে তো সাথে সাথে আমাদের গার্জিয়ানকে জানানো হয়নি। ছাদে 8 ফুট রেলিং থাকা সত্ত্বেও কিভাবে ছাদ থেকে পড়ে গেল এমন প্রশ্নে মাদ্রাসার পরিচালক আব্দুল কুদ্দুস জানান দুর্ঘটনার সময় তিনি ছিলেন না। তবে মিমের মন খারাপের কথা মাদ্রাসার শিক্ষিকার কাছ থেকে জানতে পারেন তিনি। কিন্তু কি কারণে মিমের মন খারাপ ছিল তা জানতে পারেননি। ঠিক 5:10 আমার ফোন দিছে ম্যাডাম। ফোন দিয়ে বলছে যে একটা ছাত্রী ইয়েতে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে। ম্যাডাম ফোন দিয়ে বললো। পরে আমি দৌড়ে আসছি, নিচে দিয়ে যারা দৌড়াদৌড়ি করছে, এখান থেকে আমি আবার এখানে চলে আসি। পরে মুমূর্ষু শিক্ষার্থীকে নিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যান আব্দুল কুদ্দুস। সেখানে আইসিইউ সিট খালি না থাকায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন মিম। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে প্রকৃত ঘটনা বোঝা যাবে বলেও জানান চিকিৎসক। ইভ্যালুয়েশন আমাদের এখনো শেষ হয়নি। প্রাথমিকভাবে আমরা ম্যানেজমেন্ট করেছি, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন লাইফ সেভ করার চেষ্টা করেছি, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে, ব্লাড প্রেশার ম্যানেজ করা, কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাক। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। খুলনা সাতক্ষীরা মহাসড়কের হরিণটানা থানা এলাকার হোগলাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 ছাত্রী নিহত হয়েছে। আহত হন আরও 4 জন। সোমবার সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় হোগলাডাঙ্গা মোড়ে ইজি বাইকে যাত্রী ওঠানোর সময় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রায়হান নামের এক ব্যক্তি। আহত হন ইজি বাইকে থাকা আরও 4 যাত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জুয়েল বাবু নামে আরও একজনের মৃত্যু হয়। নরসিংদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাদীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের এএসআই SM সেলিমের বিরুদ্ধে। দেশ টিভির কাছে বাদী ও সেলিমের টাকা লেনদেনের একটি অডিও এসেছে। এমনকি তদন্তে গাফিলতির সুযোগে দেশ ছেড়ে বিদেশ চলে গেছে আসামি। এ ঘটনায় বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছে নুসরাত শোভা। মামলার বিবরণ থেকে জানা যায় 11 মে রাত 8টায় নরসিংদী ল কলেজের শিক্ষার্থী টিউশনি শেষে বাড়িতে আসলে তার নিজ ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মামাতো ভাই খোরশেদ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন চলে আসলে খোরশেদ পালিয়ে যায়। এ ঘটনায় 13 মে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়ের করেন।
আদালত নরসিংদী গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ইনচার্জ মোহাম্মদ এরশাদুল্লাহকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের এএসআই SM সেলিম ভুক্তভোগীর সাথে মামলার তদন্তের জন্য যোগাযোগ করেন। এ সময় ভুক্তভোগীর কাছে মামলার তদন্তের জন্য 1 লাখ টাকা দাবি করেন তিনি। আমার কোনো শেয়ার নেই, তারপর আপনারা দিচ্ছেন এখন আপনারা যদি আবার বলেন যে আমার দিব, সমস্যা নেই, আমার ওই টাকাকে আমি বড় আমি আমার অফিসারের দিচ্ছি, এই টাকাটা আমার পকেট থেকে দেওয়া লাগবে, পকেট থেকে দিব। 1 লক্ষ টাকা চাইছিলাম দিতে পারছেন, এটাই সঠিক, খুব ভালো হবে। তোমার মানুষ উপকার করলে মানুষ ভালো না, ঠিক আছে? উপকার করছে না, ক্ষতি করছে না। আজকে আপনি বোনের সাথে হইতো তাহলে এরকম করতে। এটা আমি ভুক্তভোগী কয়েক ধাপে সেলিমকে 19,000 টাকা দেয়, কিন্তু সেলিম আসামি পক্ষের কাছ থেকেও টাকা খেয়ে ধর্ষণ চেষ্টার ধারা কেটে দেয়। এমনকি মেডিকেল রিপোর্ট না পাওয়ার অজুহাতে তদন্ত প্রতিবেদন জমাও দেয়নি সে, যার ফলে শুনানি পিছিয়ে যায় 3 মাস। আর এই সুযোগে আসামি খোরশেদ 23 জুন সৌদি আরবে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ফার্স্ট কিন্তু আমি মাদবুদি থানায় গেছি, ওরা কিন্তু আমার মামলা নিতে চাইছে না। না নেওয়ার কারণে আমি কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে যে ম্যাজিস্ট্রেট তদন্ত দিছে এরশাদুল্লাহ, উনি ডিবির মাধ্যমে তদন্ত দিছে, আবার ওনার কর্মকর্তা দিয়ে। তো SM সেলিম উনি আমার কাছ থেকে মানে যে তদন্ত দিছে ওই তদন্তটা সঠিক না, এমনকি সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে যেন আমি ওই টাকা দিলে যে ধারা আছে ওই ধারা দিবে। SM সেলিমের কারণে আমি সঠিক বিচার পাইনি এবং সে আমার কাছে টাকা নিছে, এরকম বলছে সে টাকা দিবে করে। এখন শেষ পর্যন্ত সে কি করছে, আমার নাম্বারটা ব্লক করে রাখছে। পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে জানান আইনজীবী। অভিযোগ মতে যদি সত্য হয় তাহলে দেখা যাচ্ছে পুলিশ সম্পূর্ণটাই অনৈতিকভাবে তার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে দিছে। এদিকে মুঠোফোনে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এএসআই সেলিম। ওনার সাথে আমার কোনো টাকা পয়সা কোনো লেনদেন হয়নি, ওনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে নেব। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এএসআই সেলিম সাহেব কি করছেন না করছেন এই বিষয়ে আমার কোনো নলেজ নেই, কিছু নেই, জানি না। ডিবি তদন্তকালীন ডিবির একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে ঘুষ গ্রহণ করেছে বাদীর নিকট থেকে। তো সেই সংক্রান্ত একটা অভিযোগ যেই বাদী আমাদের এসপি স্যার বরাবর দিয়েছেন, সেটা তদন্তের জন্য এসপি স্যার একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি ভুক্তভোগীর স্বজনদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকা অভিমুখী লেনে হামদান এক্সপ্রেসের একটি বাস এবং ট্রাকের সংঘর্ষে 5 জনের মৃত্যুর ঘটনায় বাস চালক আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি এই তথ্য নিশ্চিত করেছেন। জানান রোববার রাতে র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে নড়াইলের লোহাগড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার ভোরে এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন ও পরে আরও 3 জনের মৃত্যু হয়। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ফাঁকি দিয়ে ফেনী সীমান্ত হয়ে দেশে ছড়িয়ে পড়ছে মাদক। রাজধানী সহ বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে ফেন্সিডিল, হুইস্কি, গাঁজা, বিয়ার ও ইয়াবা। স্থানীয়দের অভিযোগ, ছোটখাটো বাহক ধরা পড়লেও রয়ে যাচ্ছে চক্রের হোতারা। বিজিবির দাবি 1 বছরে প্রায় 6 কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। সহকর্মী তোফাইল আহমেদ নিলয়ের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ফেনীর ছাগলনাইয়া সীমান্তে গভীর রাতে মাদক চোরাচালানের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। ফজর আজানের সময় ভারত থেকে বস্তায় করে মাদক আনতে দেখা যায় চোরাকারবারীদের। খবর পেয়ে বিজিবি তৎপর হয়ে ঝোপের আড়াল থেকে অভিযান পরিচালনা করে। ধাওয়া খেয়ে মাদক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। প্রতিনিয়ত এমন অভিযান চালিয়ে সীমান্তে মাদক ঠেকাতে নিরন্তর কাজ করছে বিজিবি। নানান প্রতিকূলতার মধ্য দিয়েও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা পাহারা দিচ্ছে সীমান্ত। আমরা অত্যন্ত চেষ্টা করি যাতে কোনো প্রকার মাদক, কোনো চোরাচালানি যাতে ফেনীর সীমান্ত দিয়ে না হয়। আমরা যে ট্রল যে বার করি, এই জনবল আছে তাদের সেন্ট্রির জনবল অনেক বেশি, যার জন্য আমরা অনেক সময় অনেক মাদক আমরা ধরতে পারি, ব্যর্থ হই। ফেনী সীমান্তে সম্প্রতি বেড়েছে চোরাচালান ও মাদক পাচারের প্রবণতা। তবে বিজেপির কড়া নজরদারিতে নিয়মিত ধরা পড়ছে বিপুল পরিমাণ মাদক। স্থানীয়দের অভিযোগ, ক্যারিয়ার আটক হলেও মূল হোতারা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তারা অনেক দক্ষতার সাথে কাজ করি চোরাচালানকে আটক করতে, মালামাল আটক করতে সক্ষম হয়। মাদক বলেন বা বিভিন্ন আইটেম যেটাই নামে না কেন, ওনারা
ওনাদের টহল বৃদ্ধি করার কারণে মোটামুটি এখন নাই। মাদক ও চোরাচালান রোধে চলমান অভিযান, গোয়েন্দা তৎপরতা, অভিযানী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি মাদক বিরোধী কঠোর নীতি বজায় রেখেছে বিজিবি জনসাধারণকে সাথে নিয়ে সীমান্ত এলাকায় কোনোভাবেই যেন মাদক প্রবেশ করতে না পারে সেটা বিষয়ে সর্বদা সোচ্চার আছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধীনে রয়েছে 102.9 কিলোমিটার সীমান্ত। এর মধ্যে 95 কিলোমিটার স্থল সীমা ও 8 কিলোমিটার জল সীমা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দিনাজপুর শাখার সহায়তায় উপজেলা বিএনপির উদ্যোগে চারাগাছ বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি চারাগাছ রোপণ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। উপজেলার 9টি ইউনিয়নে মোট 25,000 ঔষধি কাঠ ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। দেখছেন দেশ জনপদ সংবাদ। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে কেএমপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রকি, আপনি আমাদের জানাবেন এই আন্দোলনের আসলে মূলে কারা রয়েছেন এবং কি বলছেন আন্দোলনকারীরা, তাদের মূল দাবিটি কি? খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতারা বিক্ষোভ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে কেএমপি কমিশনের কার্যালয় ঠিক সামনে সড়কটি ব্লক করেই কিন্তু ছাত্র জনতারা বিক্ষোভ করছে এবং তারা এখানে টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি কিন্তু ব্লক হয়ে গেছে। তাদের সকলের একটাই দাবি, সেটা হচ্ছে কেএমপি কমিশনের পদত্যাগ এবং কেএমপি কমিশনের পদত্যাগ না হওয়া পর্যন্ত ছাত্র জনতার যে দাবি, এই দাবি কিন্তু চলমান থাকবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর 3টার পরেই কিন্তু ছাত্র জনতারা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার সামনে অবস্থান করে এবং তারপর থেকেই তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে দলবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র জনতারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। একটু বলে রাখি যে গত মঙ্গলবার কিন্তু খুলনার একজন এসআই সুকান্ত, যাকে আটক করার পর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এই সুকান্ত কিন্তু জুলাই আন্দোলনে ছাত্রদের উপর অমানবিক নির্যাতন করেছিল এবং এমন একজন এসআইকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল এর দাবিতেই কিন্তু প্রতিবাদে এক প্রকার আন্দোলন শুরু হয়। পরবর্তীতে কিন্তু এসআই সুকান্তকে চুয়াডাঙ্গা জেলায় আটক দেখানো হয়, কিন্তু কার নির্দেশে বা কেন এসআই সুকান্তকে খুলনার খানজারানি থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এর প্রতিবাদেই কিন্তু আম জনতা, ছাত্র জনতা তারা বিভিন্ন আন্দোলন করে এবং কেএমপি কমিশনার কার নির্দেশে এটা করেছিল এবং এটা কেন করেছিল এর প্রতিবাদে কিন্তু তার পদত্যাগ দাবি করে। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে কোনো স্বার্থবেশী মহল না, একদম সুনির্দিষ্ট ভাবেই কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে জুলাই আন্দোলনে যারা যেসব পুলিশ ছাত্রদের উপর হামলা করেছিল এইসব পুলিশকে ছেড়ে দেওয়ার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এরপরও যেটি বলতে চাই যে গত 2 থেকে 3 মাস কিন্তু খুলনা অস্থির অবস্থা চলছে। প্রতিদিনই কিন্তু হত্যাকাণ্ড, গুলি, অস্ত্র উদ্ধার, বিভিন্ন ধরনের কিন্তু অনৈতিকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্র জনতা যেটা মনে করছে যে পুলিশ কমিশনারের আসলে তেমন কোনো যোগ্যতা না থাকার কারণেই তারা তার পদত্যাগ দাবি করছে এবং খুলনার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু একজন নতুন পুলিশ কমান্ড চাচ্ছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এক প্রকার বলা যেতে পারে যে উত্তাল হয়ে উঠছে খুলনা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সামনে সড়কটি এবং দুই পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু আন্দোলনে এখানে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পেয়েছি যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এই পুলিশ কমিশনের পদত্যাগের যে দাবি, এই দাবিতে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু তারা কাজ করছে এবং তারা চাচ্ছে যে জুলফিকার আলীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে। খুলনা কেএমপি কমিশন থেকে এটা ছিল আমাদের সর্বশেষ সংবাদ।
রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে সে আন্দোলনের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাভারের নামা বাজারে পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে সাভার মডেল থানা পুলিশ ও র্যাব 4 সদস্যরা সহযোগিতা করেন। এ সময় পলিথিন মজুত, বিক্রি ও প্রদর্শন করার দায়ে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট 80,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রায় 2500 কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম। 3টি দোকানে এই পলিথিন প্রদর্শন এবং বিক্রয়ের কারণে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আমরা একটিতে 50,000, একটিতে 20,000 এবং আরেকটিতে 10,000 টাকা, সর্বমোট 80,000 টাকা জরিমানা আদায় করেছি। কাজ শেষ হওয়ার 5 বছরে উদ্বোধন হয়নি জামালপুরে এলজিইডি ভবন। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় মোট 8টি ভবন বরাদ্দ হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের সুবিধা পাচ্ছে না ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিয়াজ হাসান হৃদয়ের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রভাতী প্রকল্পের অর্থায়নে এলজিডি জামালপুরে 8টি ভবন করেছে। তার মধ্যে 3টির কাজ শেষ হয়েছে 5 বছর আগে, 2টির কাজ শেষ হয়েছে 4 বছর আগে, বাকি 3টির কাজ চলমান রয়েছে। 2019-20 অর্থ বছরে 5 কোটি 81 লাখ টাকা বরাদ্দে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজার, বক্সিগঞ্জের নৈমিয়ার বাজার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ পুরাতন বাজারে একটি করে ভবন নির্মাণ করা হয়। তবে 5 বছরেও দোকান বরাদ্দ দেওয়া হয়নি। সদর ইউনিয়নের শাহবাজপুর বাজার ও ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে 2020-21 অর্থ বছরে 5 কোটি 63 লক্ষ টাকায় 2টি ভবন নির্মাণ করা হয়। শাহবাজপুরের বাজারটি 2023 সালে উদ্বোধন করা হলেও এখনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি। তবে যে যার মতো দখল করে চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য। অপরদিকে 5 বছরেও শেষ হয়নি সদর উপজেলার নান্দিনা বাজার ও মাদারগঞ্জ উপজেলার বালিঝুরি বাজারের ভবনের নির্মাণ কাজ। নতুন করে 2 কোটি 97 লক্ষ টাকা ব্যয়ে আবারও বরাদ্দ দেওয়া হয়েছে মাদারগঞ্জ উপজেলার শামগঞ্জ কালীবাড়ি বাজারে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভবনগুলো বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। কি বরাদ্দ দিব, এটা কাজই তো ঠিক মতো হয় না। এই যে ভবনের মাঝখানে কি করে তুইছে পানি বইরা সমান সব বাইসা এই ভিজা জায়গা আমগরে কিভাবে দিব, নিব, কোন পজিশনে করব, এটা তারাও বলে নাই, এখন সরকারেও তো বলে নাই। আমরা যাদের মতন ব্যবসা করতেছি, যাদের মতন ব্যবসা কোনো মতন করতেছি, বাজারকে হস্তক্ষেপ করা হয় নাই। এদিকে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এলজিডি। আমি খুব দ্রুত ব্যবস্থা নেব এবং ব্যবসায়ীদেরকে প্রতি সপ্তাহে এসব দোকানে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা ভবন দোকান সমূহ বরাদ্দ এবং ভবনের রক্ষণাবেক্ষণের যোগাযোগ করে পরবর্তীতে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 21 কোটি 76 লক্ষ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ মাসুয়া বাজারে চলছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবন জুড়ে দেখা দিয়েছে ফাটল, আর ভেতরে জমে থাকা কাদা, ময়লা ও দুর্গন্ধে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এই অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কেনা বেচায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। দ্রুত সংস্কারের দাবি জানালেও বাস্তবে তা হয়নি এখনো। তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে বাজারটি অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 90 দশকের নির্মিত জয়পুরহাট শহরের ব্যস্ততম মাছুয়া বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার বেচা কেনা হলেও বছর পর বছর অবহেলায় পড়ে আছে বাজার ভবনটি। ছাদে জংধরা রড, পিলারে ফাটল আর উঠে যাওয়া মেঝের পলেস্তারা সব মিলিয়ে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যেই চলছে বেচা কেনা। 20 বছর আগে থেকে সংস্কার হয় না। আমরা দোকানদারি ঝুঁকির মধ্যে দোকানদারি করি। একটা ভালো কাস্টমার ঢুকতে পারে না, একটা অফিসার আসে না, ড্রেন গুলো দুর্গন্ধ হয়ে গেছে, তাদের মধ্যে কোনো কাস্টমার আসে, জিনিস নিয়ে বসে থাকি,
অথচ কোনো বেচা বিক্রি নাই। বিশেষ করে মাছ ও মাংসের দোকানগুলোতে যাওয়া যেন ভোগান্তির নামান্তর। নেই পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থাও একেবারে বিপর্যস্ত। বর্ষা হোক বা খরা, সবসময় বাজারের পথঘাট ভেজা ও কর্দমাক্ত থাকে। দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জোর দাবি জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মাছ বাজারটা একদম জরাজীর্ণ, মানে বেহাল দশা। আপনারা যদি দেখেন, সরজমিনে তদন্ত করে দেখেন যে কি অবস্থা। এটা সুস্থ কোনো মানুষ এখানে আসতে পারবে না। মাছের বাজারে আসলে এতটাই নোংরা, কাপড় তুলে হাঁটতেই হয়, মানে চলারও কোনো পরিবেশ নাই। ভাড়া 3 গুণ বাড়লেও গত 30 বছরে মার্কেটের কোনো সংস্কার হয়নি। দ্রুত সংস্কার চান বাজার কমিটির সভাপতি। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ করছি, আপনারা এদিকে একটু সুদৃষ্টি দিয়ে আপনারা দেখেন। দীর্ঘদিন অবহেলায় জয়পুরহাটের মাছুয়া বাজার দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌরসভার প্রশাসক। এই সংস্কার কার্যক্রমটা দ্রুত সমাধান করতে আমরা সক্ষম হব। ইনশাআল্লাহ এই সমাধানের মাধ্যমে পৌরবাসীর যে ভোগান্তি সেটা লাঘব হবে। দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকি কাটিয়ে স্বস্তিতে ফেরাতে পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কার ও রাকসু নির্বাচনের বিষয়ে বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাহাড় ও সমতলের আদিবাসী শিক্ষার্থীদের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। সোমবার দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেটে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তারা প্রথম বর্ষ ভর্তিতে পাহাড় ও সমতলের আদিবাসী শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রাখা, সব জাতিসত্তাসমূহের নিজস্ব মাতৃভাষা ও গবেষণা ইনস্টিটিউট চালু করা, হলে আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা সহ বৈশাখী ও চৈত্র সংক্রান্তিতে ন্যূনতম 5 দিন ছুটি ঘোষণার দাবি জানান। পাশাপাশি যেসব শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী ও নারীর উপর নিপীড়ন কার্যকলাপের প্রমাণ আছে তাদেরকে রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ারও দাবি জানানো হয়েছে। বাঙালি ভিন্ন জাতিসত্তার শিক্ষার্থীদের অধিকার, ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং গবেষণায় রাকসু হতে পারে শিক্ষার্থীদের অন্যতম প্ল্যাটফর্ম। এই অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য হচ্ছে পিছিয়ে পড়া অঞ্চল বা জাতিগোষ্ঠী থেকে সংসদীয় ব্যবস্থায় প্রতিনিধিত্বের সুযোগ প্রদান করার মাধ্যমে সকলের সমান অবস্থান ও মর্যাদা নিশ্চিত করবে। এক্ষেত্রে ছাত্র সংসদ সেকেন্ড পার্লামেন্ট হিসেবে বড় উদাহরণ হতে পারে। মুরাদনগরে ধর্ষণের ঘটনা সহ সারা দেশে নারী নির্যাতন, অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরাতে গণপ্রতিবাদ কর্মসূচি হয়েছে। সোমবার সাতক্ষীরা শহরের পিএন স্কুল মাঠ সংলগ্ন সড়কে এই কর্মসূচি হয়। অংশগ্রহণকারীরা সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর উপর পৈশাচিক নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গেল 5 মাসে ৯,100টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। বিচারাধীন রয়েছে 65,000-এর অধিক মামলা। সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরের 8ম শ্রেণীর ছাত্রীকে অপহরণ সহ দেশে ঘটে যাওয়া নারী নির্যাতন, জমি দখল ও হত্যা অনেকাংশে বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেন তারা। অদম্য ইচ্ছা শক্তি, অবিচল স্বপ্ন আর আত্মবিশ্বাস, এই তিনে ভর করেই নতুন এক দৃষ্টান্ত গড়লেন শরীয়তপুরের এইচএসসি পরীক্ষার্থী ঈশা আলম। সন্তান জন্মের মাত্র 2 দিন পর হাসপাতালের বিছানাতে কলম হাতে নিয়েছেন তিনি। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ঈশা আলম গর্ভবতী অবস্থায় এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বাংলা প্রথম পত্র পরীক্ষার পরদিনই তার প্রসব যন্ত্রণা শুরু হয় এবং তিনি কন্যা সন্তানের জন্ম দেন। 2 দিন পর ক্লিনিকের বিছানায় বসে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন তিনি। কলেজের অনুমতিতে ক্লিনিকে পরীক্ষার ব্যবস্থা করা হয়। ঈশা বলেন, মনোবল থাকলে মেয়েরা যে কোনো বাধা জয় করতে পারে। মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো, তাই আর কি আমি এক্সামে এই জায়গায় হসপিটালে পড়াশোনার পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। ঈশা বিয়ের পর থেকেই পড়াশোনা চালিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেন। তার স্বামীও তার এই মনোবলকে সম্মান করে পাশে দাঁড়িয়েছেন। আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিছিয়ে পড়ুক ওদের ব্যাচ থেকে, তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। ঈশা আলমের অদম্য মনোবলের প্রশংসা, তার সফলতা ও উচ্চশিক্ষা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ। একজন মহিলার সিনিয়র শিক্ষক সহ
এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা নিপুণ ক্লিনিকে মেয়েটিকে পরীক্ষা দেওয়াই। তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই, সে যেন সফল হতে পারে। আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয়, উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। ঈশা আলমের সংগ্রাম ও অধ্যবসায় নারীর অটল অগ্রগতির প্রতীক। এটি শুধু একটি পরীক্ষা নয়, তার ভবিষ্যতের অদম্য যাত্রার সূচনা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রংপুরে আবু সাইদ হত্যা মামলা ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন, পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আন্দোলন শেষে কর্মমুখর এনবিআর, স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, কর্মচাঞ্চল্য ফিরছে বেনাপোল সহ সব বন্দরে। বরগুনায় কমছেই না ডেঙ্গুর মৃত্যু, আরও এক প্রাণহানি। বাংলা বান্ধা স্থল বন্দরে করোনা পরীক্ষা ছাড়াই চলছে যাত্রী পারাপার। গাজীপুরে চুরির অপবাদে বর্বরচিত হত্যা, গ্রেফতার এক অভিযুক্ত, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি। এবং খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ ইজি বাইক যাত্রী, এক্সপ্রেসওয়েতে ৫ মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাস চালক। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।